সাজিয়ে গুছিয়ে রাখলে সুন্দর দেখায় নারী, মুছিয়া পুছিয়া রাখিলে সুন্দর দেখায় বাড়ি। পুরো বাড়িকে যখন ঝকঝকে তকতকে করে রাখা হতো, পরিষ্কার করা হতো, কাপড়ও ধোয়া হতো, সেই কাপড় শুকানোর পরে গুছিয়ে রাখার সময় মাকে যখন বলতাম, মা আজকে আমাদের বাড়িটা অনেক ঝকঝক করতেছে না, বেশ ভালো লাগছে, মা তখন ঠিক এই প্রবাদটাই শুনিয়ে দিতেন আর খুব সুন্দর করে বুঝিয়ে দিতেন অর্থসহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস জানার চ্যানেল থেকে আমি নার্গিস নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবারের সবাইকে নিয়ে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। একা হাতে পুরো বাসাটা ডিপ ক্লিন করে নিয়েছি আর জলপাইয়ের আচার তৈরি করেছি। অনেক দিন পর খুদের ভাত রান্না করেছি। আর এই আমাদের কিউট পাখিগুলোর কিছু স্পেশাল অ্যান্ড এনজয়েবল মোমেন্ট থাকবে। যারা পাখিগুলোকে পছন্দ করেন, পুরো ভিডিও কিন্তু কন্টিনিউ করতে হবে। এটা নিয়ে সাজিয়েছিলাম আমি আমার আজকের ভিডিওটা। ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই, যেহেতু পুরো বাসা ডিপ ক্লিন করব, তাই সকাল সকালই শুরু করতে হবে। আর যেহেতু এতগুলো কাজ একা করব, তাই কিন্তু আমি রাতেই প্ল্যান করে রেখেছিলাম সকালে কি কি করব। ফার্স্ট অফ অল যে আমি নাস্তা তৈরি করব সেটার ঝামেলা রাখিনি। দেবরকে বলেছি তুমি বাইরে থেকে পরোটা আর সবজি নিয়ে আসো। ও যেহেতু একা খাবে, আমি তো এসব নাস্তা করব না, তো ওর জন্য শুধু পরোটার একটু নাস্তা নিয়ে এসে ওকে একটু রেডি করে দিলাম। ও এখন খেয়ে নিচ্ছে আর এদিকে আমি আমার নাস্তা করে নিচ্ছি। আমার তো প্রতিদিনের সকালের নাস্তা কয়েক রকমের পানি হয়, তো আজকে শুধুমাত্র দুইটা রেখেছি, চিয়া সিডসের একটা পানি রেখেছি আর কালো জিরা দিয়ে মধু। আমি কিন্তু প্রায় 4-5 রকমের পানি প্রতিদিন সকালে পান করি বিভিন্ন রকমভাবে। আর এই তো কিছু কাঁচা বাদাম আর ডিম রয়েছে। কাঁচা বাদাম যেহেতু এক মুঠের মতো নিয়েছি, এগুলো খেলেই প্রায় 2-3 ঘন্টা আমি বেশ এনার্জেটিক থাকবো আর ডিমও আমাকে বেশ এনার্জি দিবে। তো এভাবেই নাস্তাটা করে নিচ্ছি সকাল সকাল। আসলে একা হাতে তো পুরো সংসারটাকে গুছিয়ে রাখি, মা নেই, তো এই কাজগুলো করতে গেলে বেশ সময় লাগে আর দিন কিন্তু ছোট হয়ে গিয়েছে এখন। তো এই জন্য রান্নার যদি আবার ঝামেলা রাখতাম তাহলে দেখা যাবে যে রান্নাঘরেই প্রায় 2-3 ঘন্টা সময় কাটিয়ে দিতে হতো। তো সেজন্য রান্নাবান্নার পার্টটাও গতকালকেই শেষ করেছি। তো এখানেই তো দুই ভাই বোন মিলে নাস্তা করে এখন আগে ঘরের পর্দাগুলো খুলে নিব, তারপরে এক এক করে প্রত্যেকটা কাজ কমপ্লিট করব। ঝলমলে রোদ দেখে যখন কাপড় ভিজাতে যাই, কাপড় ভেজানোর সাথে সাথে দেখা যাবে যে সূর্য মামার মুখ মলিন করে তার রোদ্রের তাপ কমিয়ে দেয়, নতুবা বৃষ্টির দিনে বৃষ্টি শুরু হয়ে যায়। আমার সাথে ঠিক এমনটাই হয় সব সময়, কেন হয় জানি না। অনেকবার আমি এই জিনিসটা লক্ষ্য করেছি। তো এর মাঝেও কিন্তু ওভাবে আমি কাপড়গুলো সবসময় ধুয়েই রাখি। আর এদিকে আমার দেবর কিন্তু আমাকে হেল্প করতে চলে এসেছে। তো আমি পর্দা খুলছিলাম, ও চলে এসে বলতেছে যে দাও আপু আমি পর্দাগুলো খুলে দেই। কিছু কিছু কাজ ও অনেক আনন্দ সহকারে আমার সাথে করে থাকে। ওকে যে কিছু কাজ শেখাই না সেটাও না, কিছু শেখাই আর কিছু সে নিজে আগ্রহ করেই আমার সাথে হেল্প করে। ওকে একবার শুধু বলেছিলাম যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তোমাকে ঘরের কাজ বাইরের কাজ কিছু হলেও শিখে রাখতে হবে। তো সেই কথাটা মাথায় রেখেই যখন কোনো কাজ দেখে যে আপু একা করতেছে বা ওর মন চাইলো, ও কিন্তু আমাকে এসে বলে যে আমি কাজটা করে দিই। এখানে আমি যে গতকালকে তরকারিগুলো রান্না করেছি ওগুলো গরম করে দিলাম। আর এই যে ছোট হাতে নুডলস নাড়তে দেখলেন, ওটা কিন্তু আমার দেওর তার টিফিনের জন্য নিজে নিজেই তৈরি করে নিয়েছে। আর ও খাবার খেয়ে অলরেডি স্কুলে চলে গিয়েছে। এখন আমি সারাদিন আমার ঘরের কাজ করতে থাকি। বাসায় কেউ নেই, মনের মতো করে কাজ করতে পারবো। আর ও যদি থাকতো এপাশে ছুটোছুটি করতো, ও পাশে হাঁটাহাঁটি করতো। তো ও যাওয়ার পরে আর কি এই কাজগুলো শুরু করলাম। আমার যেহেতু শীতের সময় প্রচুর ডাস্ট অ্যালার্জি হয়, তো সেজন্য চেষ্টা করি যেন ঘরটাকে ঝুলমুক্ত রাখা যায়। 15 দিন পর পর বা 10-12 দিন পর পরই ঘরের ঝুলগুলো পরিষ্কার করে দিই। খুব বেশি একটা ঝুল জমতে দিই না আমি ঘরের মধ্যে কখনোই। প্রথমে পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি, তারপরে ঝুল পরিষ্কার করে ফ্যানটা পরিষ্কার করে উপরে সিলিং ফ্যানগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি বেডশিটটা উঠিয়ে দিলাম। যদি আগেই আমি বেডশিট উঠিয়ে নিতাম পুরো ম্যাট্রেসটা আরও ধুলায় ভরে যেত। আর ম্যাট্রেস তো ধোয়া যাবে না, ঝাড়ু দিলেও কিন্তু ধুলেও কিছু থেকেই যায়।
এর মাঝে আবার আরেকটা কী কাজ করেছি, আপনাদের ভাইয়া কয়েকদিন থেকেই কতগুলো জলপাই এনে রেখেছিলেন। এই জলপাইগুলো আবার এখন আচারের জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম মাঝখানে গিয়ে। তো ওটা সিদ্ধ করে এখন পানিগুলো আমি ঝরতে দিয়েছি। দেখি এটা কতক্ষণে বানাতে পারি আচার। আর এদিকে কিন্তু আমার সব কাজ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, মানে ধোয়াধুয়ি, নিজের গোসল করা, এগুলো কমপ্লিট হয়েছে। প্রায় 3:30 বাজে। আর এখন আমি বাসাটাকে আরেকটু গুছিয়ে নিব। বাসাটাকে গুছানোর পরে ঠিক কেমন লাগছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার দেবরের তো স্কুলের থেকে আসার সময় হয়ে গিয়েছে, তাই তার রুমটাই আগে একটু গুছিয়ে দিলাম। এতেও মিঠু কিন্তু এখানে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। ওর রুমটা আগে গুছিয়ে দেওয়ার কারণ হলো ও স্কুল থেকে আসবে, ঘুমাবে, আর আমার রুমটা এরপরে আমি গুছাতে পারবো, সমস্যা নেই। আপনাদের ভাইয়ার আস্তে আস্তে বিকেল সন্ধ্যা 6টা প্রায় বেজেই যাবে। তো রুমটা গুছিয়ে দিয়ে এখন আমি আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। ছাদ থেকে একটু পর্দাগুলো নিয়ে আসি আগে। পর্দাগুলো ধুতে গেলে হয় কি, ওই যে হুকগুলো খুলে যায়, রিংগুলো যে থাকে, তো ওই রিং খোলার পরে আবার ওগুলোকে লাগানো একটু সময় সাপেক্ষ হয়। তো পর্দা শুকিয়ে গিয়েছে, বেডশিটগুলো শুকায়নি, তাই পর্দাগুলো শুধু নিয়ে আসলাম। আর এখন এই যে রিংগুলোকে একটু লাগিয়ে নিচ্ছি। তো আরাফাত তো প্রতিদিনই সকাল মানে স্কুল থেকে এসে খেয়ে টেয়ে ধুম করে শুয়ে পড়ে, মানে ওর একটু ঘুমাতে হয়। এরপরে আবার ওর মিস চলে আসবে পড়াতে। আমি পর্দা লাগাচ্ছি, আবারও সে চলে আসছে, যে বলতেছে দাও, আমি খুলে দিয়েছি, আমি লাগিয়ে দেব। তো খুলতে পেরেছে বেশ ভালো করে, কিন্তু লাগাতে খুব কষ্ট হচ্ছে। সেজন্য আবার আমি বললাম যে ঠিক আছে দাও, আমি লাগিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এই তো পর্দা লাগানো আমার শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি আমার বেডটাকে সুন্দর করে গুছিয়ে নেব। তার জন্য আজকে আমার প্রিয়র দেওয়া একটা বেডশিট বিছিয়ে দিব। কিছু জিনিস যদি গিফটের হয় আর সেটা যদি মূল্য দিয়ে বিচার করি, তাহলে কিন্তু জিনিসটাকে ভালো না লাগলেও অনেক সময় দেখা যাবে আসলে জিনিসটা ভালো না। আবার যদি শুধুই ভালোবাসা দিয়ে এটাকে বিবেচনা করা যায়, খুব ক্ষুদ্র জিনিসটাকেও কিন্তু অনেক বড় কিছু মনে হবে। তো গিফটের জিনিস যত দামি বা কম দামি হোক না, শুধু গিফট বা উপহার হিসেবেই তাকে কিন্তু মূল্যায়ন করা উচিত। তো আমার বেস্টি, মানে আমার ছোটো বোন, আমরা কিন্তু সেই স্কুল লাইফের একবারে ক্লাস 0 থেকেই একবারে এসএসসি পর্যন্ত একসাথে। তো সেই কিন্তু এসেছিল আর আমাকে এই বেডশিটটা গিফট করেছে। আমরা যখন বোনেরা একজন আরেকজনের বাসায় যাই, কিছু হলেও ছোটো ছোটো হোক একটু উপহার নেওয়ার চেষ্টা করি। তিনজনকে খুবভাবে স্পেশাল ফিল করার চেষ্টা করি। তো আমার ছোট্ট বোন কিন্তু আমাকে এই বেডশিটটা দিয়েছিল। তো বেডশিটটা বেশ ভালো লাগে। একদিকে আমার প্রিয় কালার ব্লু আর একদিকে প্রিয় কালার হোয়াইট, দুটোর কম্বিনেশনে বেডশিটটা সত্যি দেখতে অনেক সুন্দর লাগে। এই তো আমি বেডশিটটাও কিন্তু বিছিয়ে নিয়েছি। আর এরপরে নিয়ে আসলাম যে ওদের সাথে একটু টাইম পাস করি এত ক্লান্তির পরে। তো এখানে বাজরিগার পাখিটাকে নিয়ে আসলাম। কি হয়েছে জানেন, ওকে যখন নিয়ে এসেছি মিঠু কিন্তু চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, কারণ এরা তো বেশি আমাদের কাছে থাকে না। আর মিঠু তো এইভাবে সবসময় ওপেন থাকে আমাদের সাথে, জানলা দরজা যদি খোলা থাকে তখনও কিন্তু যায় না। গত ভিডিওতে আমার প্রিয় এক আপু জিজ্ঞেস করেছিলেন যে আপু তোমার পাখিগুলো কি উড়ে যায় না। তো আপু, বাজরিগার পাখি উড়ে যায়, কি ওই সময় আমি জানালা বন্ধ রাখি, আর মিঠুর জন্য জানালা দরজা সবসময় ওপেন থাকে, ও কখনোই উড়ে যাওয়ার চেষ্টাও করে না দেখেছি। তো মিঠুকে যখন নিয়ে এসেছি আর বাজিগার পাখি, ওরা যেহেতু একটু ছোট প্রজাতির আর মিঠু একটু বড়, তো প্রথম অবস্থায় খানিক প্রায় 1-2 মিনিটের মতো ওরা একটু ভীতি টাইপের কাজ হয়। এরপরে আবার খুব সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় নিজেদের মধ্যে। তো বিছানায় ওদেরকে ছাড়ার পরে মনে হচ্ছে গুটি গুটি পায়ে পিচ্চিরা হেঁটে যাচ্ছে। ওদের কিছু কিছু অ্যাক্টিভিটিস দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমি জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত আপনারা কন্টিনিউ করছেন কি না। ভিডিওটি যদি আপনারা এখনও কন্টিনিউ করতে থাকেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক ভিডিওটা আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে। যারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আমাকে নিয়মিত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন, চ্যানেলে সাপোর্ট করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে ভিজিট করছেন, আপনারা চাইলে এই সুন্দর ভিডিওগুলোকে যদি দেখতে চান, আমার কিউট পাখিগুলোকে দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের অপেক্ষায় রয়েছি।
এই তো আমি প্রায় রাত 8:30টার দিকে চলে এসেছি রান্নাঘরে। এখন আচারটা বানিয়ে নিব। এরপরে রাতের খাবার কি রান্না করব সেটাই ভাবছিলাম মনে মনে। তো এখানে প্রথমে সরিষার তেল একটু কড়াইয়ে দিয়েছি, তারপরে কয়েক রসুন কোয়া, পাঁচফোড়ন গোটা একটু দিয়েছি আর একটু শুকনো মরিচ। এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি জলপাইটা দিব। সরিষার তেলে তো রসুন দিলে প্রথমে ফেনা হয়ে যায়, সেজন্য একটু ভালো করে ভাজতে হবে। এরপরে দেখবেন যখন সব কিছু সুন্দর ব্রাউন কালার হবে, ফেনাটাও আস্তে আস্তে কমে যাবে। এখানে এক এক করে আমি সব রকমের মশলা, লবণ, দারচিনি, তারপরে হলুদ, এগুলো সবই দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে গুঁড়ো মরিচ আর সেই সাথে একটু যে পাঁচফোড়নের গুঁড়াটা রেখেছিলাম আচারের জন্য স্পেশাল মশলা, সেটাই দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিচ্ছি। আচার রান্না করছি, সরি আচার বানাচ্ছিলাম। আর সেই সাথে কি রান্নাবো ভাবতেই ভাবতেই কিন্তু মনে পড়ে গেল আমার বুবু, মানে আমার বড় বোন, সে কিন্তু আচার বানালে সেইটার মধ্যে খুদের ভাত রান্না করেন। তো আপুর ওই খুদের ভাতটা খেতে যে কী রকমের মজা হয় সেটা বলে বোঝানোর মতো না। তো পরে আমিও ভাবলাম যে একটু বেগুন ভাজা করব আর আচারের কড়াইয়ে খুদের ভাত রান্না করব। তো যেই ভাবনা সেই কাজ, আচার তো হয়ে গিয়েছে, এরপরে তো খুদের ভাত রান্না করে নিয়েছি। এটাই ছিল আমার আজকের ভিডিও। তো খুদের ভাত খেতে থাকি রাতের বেলা আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।